বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরটা একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। আদৌ তিনি অদূর ভবিষ্যতে ভারত সফরে যাবেন কিনা সেটাও নিশ্চিত নয়, এবং ভারতের সংবাদ মাধ্যম লিখছে যে সম্ভবত এই সফরটা আর খুব শিগগিরই ঘটছে না, কারণ বাংলাদেশ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা না হলে বাংলাদেশ মনে করে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার অনুকূল পরিবেশ আছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে এখন পারস্পরিকতার নীতি বা প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটিকে আনাকেও অনেকে খুব তাৎপর্যপূর্ণ বলছেন। বলা হচ্ছে এর মানে ভারতও এখন কি পেলে কি দেবে এই বিষয়টা অনেক বেশি ভাববে, এবং খুব সহজে ভারত বাংলাদেশের মধ্যে কোনো সহযোগিতার সম্পর্ক এখন আর হয়তো বজায় থাকবে না। ভারত বাংলাদেশ সম্পর্কটা কি একটা স্থবির পর্যায়ে চলে যাচ্ছে? কি লাভ বিএনপি সরকার, তারেক রহমান সরকারের একটা বড় প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কটাকে এমন অবস্থায় নিয়ে গিয়ে? ভারতকে যত শক্তিশালী আওয়ামী লীগ সরকার মনে করত, সত্যি কি ভারত ততটা শক্তিশালী প্রতিবেশী? এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ডক্টর এ কে আব্দুল মোমেন, আপনাকে স্বাগত জানাই। ডক্টর মোমেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো একটা বিখ্যাত উক্তি করেছিলেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে 2018 নির্বাচনের পর ভারত সফরে গিয়ে। আপনি বলেছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেকটা স্বামী স্ত্রীর মতো, কিছু ছোট ছোট মতানৈক্য আছে কিন্তু শেষ পর্যন্ত সেটা মিটে যায়। তো এখন তো মনে হচ্ছে সম্পর্ক পুরোপুরি বিচ্ছেদের দিকে গেল। তো আপনারা সম্পর্কটাকে যত গুরুত্বপূর্ণ মনে করতেন ভারতের সঙ্গে, সত্যিই কি সম্পর্কটা তত গুরুত্বপূর্ণ? এবং এই সম্পর্কটাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েই বাংলাদেশের রাজনীতিকে আপনারা একটা চরম ভারত বিরোধিতার জায়গায় নিয়ে গেছেন কিনা? মানে এখন দুদেশের সম্পর্ক একেবারে মুখ থুবড়ে পড়েছে, এই পরিস্থিতিটা তৈরি হলো কি? হ্যাঁ, প্রথমত আপনি যে বক্তব্য দিয়ে শুরু করলেন যে আমি বাংলাদেশ ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা আমার বক্তব্য না, এইটা আপনাদের তৈরি করা, মিডিয়ার তৈরি করা। আমি তখন এটা প্রোটেস্ট করিনি, কারণ আমাকে তখন বলা হলো যে স্যার, কোনো এক সাংবাদিক এটা করছে সে লাইমলাইটে আসার জন্য, সেই জন্য এইটার প্রোটেস্ট না দিলেই ভালো। যাই হোক, না, আপনার এখন মনে হচ্ছে আমাদের সাথে ভারতের, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বহুপাক্ষিক। আর একটি ইস্যুর উপর এটাকে যদি নিয়ে আসা হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের তরফ থেকে এটা অর্বাচীনের মতো অপরিপক্কতার একটা নমুনা হবে, এবং এতে বাংলাদেশের ক্ষতি হতে পারে। আপনার লং রান বাংলাদেশের অনেক অনেক ক্ষতি হতে পারে, কারণ ভারত একটা প্রতিবেশী রাষ্ট্র এবং বিভিন্ন ভাবে বর্তমানে পৃথিবীর সব দেশই পরনির্ভরশীল, একে অপরের প্রতি নির্ভরশীল, ইন্টারকানেক্টেড হাইলি। আর বিশেষ করে ভারতের সাথে, ভারত আমাদের দ্বিতীয় বৃহত্তম আপনার এই বাণিজ্য বন্ধু। এসব রাজনৈতিক যেগুলো বাদ দিলে অর্থনৈতিক যদি দেখেন, আমার কত লক্ষ লক্ষ আমার লোক ভারতে তারা ট্রিটমেন্টের জন্য যায়, সস্তায় ট্রিটমেন্টটা পায় এবং ভালো ট্রিটমেন্ট পায়। যাই হোক, আমি যেটা বলছিলাম যে একটি ইস্যুর উপরে এই ধরনের কড়া আপনার অবস্থান মনে হচ্ছে যে এটা হয়তো বাংলাদেশের যারা সরকারে আছেন তাদের পক্ষ থেকে আসেনি, অন্য কেউ তাদের পরামর্শ দিয়েছে। সম্প্রতিকালে আমরা দেখেছি যে আপনার এই বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা আপনার নাহিদ সাহেব এনসিপির লোকের সাথে খুব সাক্ষাৎ করছেন, এবং এনসিপির নেতা নাহিদ সাহেব বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত না দিলে আপনার তারেক রহমানের ভারত যাওয়া ঠিক হবে না। তারই প্রতিফলন দেখছি। এবং এইটা কি কারণে হচ্ছে? একটি কারণ হতে পারে যে কেউ কেউ মনে করেন যে এনসিপি কিংবা জামাত তারা তারেক জিয়া সরকারকে সরকারে চায় না, তারা চায় দেশে একটা বিশৃঙ্খলা হোক, বাংলাদেশের অবস্থা আরো খারাপ। ইতিমধ্যেই ব্যাংকিং সেক্টর তো গুল্লায় গেছে, আপনার জ্বালানি নাই, জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। তো এই অবস্থায় তারা মনে করে ভারতের সাথে যদি একটা বন্ধন বাঁধিয়ে দেওয়া যায়, তাহলে এই সরকারের বোধ ডোমেস্টিক্যালি এমন ইন্টারন্যাশনালি অসুবিধায় পড়বে, তখন এদের বিদায় হতো, ত্বরান্বিত হবে। এবং সেই জন্যই তারা হয়তো তারেক জিয়াকে সুপারিশ দিচ্ছে যে আপনি ওখানে যেয়েন না,
এর উপরে আপনি শক্ত। আর ওদের বন্ধু যারা বিদেশি, তারা হয়তো ওদের বলছে যে দেখো, তোমরা একটা স্ট্রং স্ট্যান্ড নিলে আপনার এই ঝামেলাটা বাড়ানো যাবে, তখন তোমাদের একটা সুযোগ হবে। এটা একটা দিক। আর আরেকটি হচ্ছে যে ব্রিক্স সম্মেলনে ভারত দাওয়াত দিয়েছে। ব্রিক্সটা আমেরিকা পছন্দ করে না, এটা ব্রিক্সটা আমেরিকার ডলার বিরোধী। সুতরাং খলিল সাহেব হয়তো চাচ্ছেন যে এই সুযোগ আমেরিকাকে খুশি করা, আমি ব্রিক্স সম্মেলনে যাব না, কিন্তু অন্য একটা ছুতা ধরে আমি গেলাম না। আর আমেরিকা আমি বলতে পারবো আমি তোমাদের সাথে আছি, দেখো আমি ব্রিক্সে যাই নাই, তারা আমাকে দাওয়াত দিয়েছিল, আমি যাই নাই। তাহলে আমেরিকা হয়তো ওনাদের প্রতি আরো অনুকম্পা প্রকাশ করবে। আহ, কিন্তু এই যেগুলো ওনারা চিন্তা ভাবনা করছেন, মনে হচ্ছে যে এটা অনেকটা, কারণ আমাদের তো থাকতে হবে প্রতিবেশী নিয়ে। আমাদের সময়ের সম্পর্কটা ছিল যে আমরা সবার সাথে বন্ধুত্ব, বিশেষ করে প্রতিবেশীর সাথে একটা অগ্রাধিকারমূলক সম্পর্ক, সুসম্পর্ক। কারণ আমরা দেখেছি ইতিহাসের বিভিন্ন দেশের পর্যালোচনা করে, যে সমস্ত দেশ আপনার প্রতিবেশীর সাথে হিংসা বিদ্বেষ ঝগড়া যাইতে ব্যস্ত থাকে, তাদের কোনো উন্নয়ন হয় না। আর আমাদের লক্ষ্য ছিল মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন। আমরা এই জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার জন্য চেষ্টা করেছি। অনেক সময় আপনার মিডিয়ায় কিন্তু বানোয়াট কথা বলা হয়, যেমন ভারতকে বাংলাদেশ বিক্রি করে বাংলাদেশ সব দিয়ে দিয়েছে। আমি সরকারের থাকা অবস্থায় যে কয়েকটা এগ্রিমেন্ট আমরা করেছি, একটি হচ্ছে পানি চুক্তি, আপনার আমি বলি সমুদ্র সীমা 1,18,000 বর্গ কিলোমিটার আমরা জমি সমুদ্রে পেয়েছি। হ্যাঁ, কোনো যুদ্ধ করে না, দুথালির মাধ্যমে আর আপনার আইনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। এটা বড় বিজয়, এটা বড় বিজয়। হ্যাঁ, আমরা কি করেছি, বর্ডারটাকে এই 74 বছর পুরনো সমস্যা, আর আমরা সবগুলো যতগুলো এনক্লেভ নিয়ে এসেছি, আমরাই বেশি পেয়েছি জমি। তা আমরা যেগুলো ট্রিটমেন্ট করেছি, হ্যাঁ, আমাদের সময় ভারত অনেক জায়গায় চেয়েছে, আপনার ট্রানজিট চেয়েছে, বিনা পয়সা আমরা দেইনি। পোর্ট চেয়েছে, বিনা পয়সা আমরা দেইনি। তারা দাবি করেছে তোমরা নেপাল এবং ভুটানকে পয়সা ছাড়া দিচ্ছ, আমাদের দাও না কেন? আমরা বলছি না, নেপাল ভুটান তো ল্যান্ডলক কান্ট্রি, তোমরা পয়সাওয়ালা। হ্যাঁ, তারা চাইছিল আমাদের উপরে দিয়ে তাদের নর্থ ইস্ট রিজিয়নে ইলেকট্রিসিটি পাঠানোর, মানে নর্থ ইস্ট থেকে ইলেকট্রিসিটিটা আনবে মেইনল্যান্ডে। আমরা বলছি হ্যাঁ, আমরা রাজি আছি, কিন্তু আমাদের কিন্তু এর জন্য দিতে হবে। আপনার 4,000 মেগাওয়াট তোমরা যদি পাস করো, এর মধ্যে 1,000 আমাদেরকে দিতে হবে। তো আমরা দেন দরবার অনেক করেছি, ইন্ডিয়া অনেক সময় এগুলো পছন্দ করে নাই, কিন্তু উই মেনটেইনড এ ব্যালেন্স ফরেন পলিসি। কিন্তু বর্তমানে যে অবস্থা হচ্ছে, এটা মনে হচ্ছে বাল্য খেলা, ছেলে খেলা, যে আমি রাগ করে আমি এটা করব না, তুমি এটা না দিলে আমি এটা করব না, ফেলে দেব। এইটা দিয়ে তো কূটনীতি হয় না। এইটাতে দিয়ে আপনার একার রাগটা দেখাতে পারেন, দেশের মঙ্গল হয় না। আমার মনে হয় আহ, যে এই একটা ইস্যুতে শেখ হাসিনার প্রত্যাপন্ন নিয়ে যে ওনারা গু ধরেছেন, এইটা বাংলাদেশের মঙ্গল আনবে বলে আমার ভয় হয়। আর ভারতের জন্য আপনাকে, আপনার শেখ হাসিনা বিদায় দেওয়া ইজ নট ইজি, কারণ তাদের সে আশ্রয় দিয়েছে আপনাদের রিকোয়েস্টে, এবং সেইখানে যাদের তারা আশ্রয় দেয়, দে দে অনার দেয়ার কমিটমেন্ট, এবং তাদের একটা শাসনতান্ত্রিক বাধ্যবাধকতা আছে। তারা একটা গণতান্ত্রিক দেশ, আপনি যা চাইলেন করবেন, ওইটা তো ভারতের পক্ষে, ভারতের সরকারের পক্ষে আপনার অত সহজ না। সুতরাং চাইলে যে হয়ে যাবে এমন না। হ্যাঁ, আর এই যে আপনার চুক্তির কথা বলছেন, সেই চুক্তিতে সেই চুক্তিতে ক্রিমিনালদের কি করার জন্য রেপাট্রিয়েশনের কথা, নট এ পলিটিক্যাল লিডার। আর ক্যাঙ্গারু কোর্টের রায়ে সেইটা দে হ্যাভ টু ডিসকাস, যে এটা ক্যাঙ্গারু কোর্টের রায় না একটা স্বচ্ছ রায়, এগুলো নির্ধারণ হয়। সো ইটস নট দ্যাট ইজি, যা আমি বললাম পাঠায় দাও, তোমরা পাঠালে আমরা যাব না। না গেলে কার কত ক্ষতি হবে সেটা তো আপনার পরবর্তীতে দেখবেন।
এবং আমার মনে হয় কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি বাংলাদেশের আপনার ক্ষতি কাছে হবে। আমি আমি আপনার কাছে আপনি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছেন যে আপনার সন্দেহ হয় যে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতা এনসিপির সঙ্গে যেসব রাষ্ট্রদূতরা দৌড়াদৌড়ি করছেন তারা হয়তো আশা দিয়েছেন তারেক জিয়ার সরকার পড়ে গেলে তাদের একটা সম্ভাবনা তৈরি হবে। মানে আরেকটু যদি খোলাসা করে বলতেন মানে তারা কারা, এবং আমার প্রশ্ন হচ্ছে বিএনপি সরকারের কি লাভ হচ্ছে? মানে প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পারছেন না যে শুধু শুধু এই যে আপনি যে বলছেন মানে আসলেই তো খুব ছেলে মানুষই ঝগড়া, এটা না হলে যাব না, ওটা না হলে যাব না, বারবার বলা হচ্ছে খুব সম্মান দেব তবু যাব না, মানে একটা এই যে মানে চলছে, এটা তো মানে এটা আসলে কোন পররাষ্ট্রনীতি কোন কূটনীতি কেন করছে বিএনপি সরকার, কেন না, এটা ভারতের সাথে এভাবে পররাষ্ট্রনীতিতে আসে কারণ না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে নরেন্দ্র মোদী সরকার তো ভীষণ আবেগ দেখাচ্ছিল তারেক রহমান দেশে ফেরার পর এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর। দেখেন, এইটা কূটনীতিতে আসে না। এইটা আপনার ধরুন আমাদের যখন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আপনার খলিল সাহেব, ওনার কিছু লসের কোনো কারণ নাই। কারণ যদি বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হয়, উনি তো আমেরিকায় থাকেন, সুতরাং উনি হি ক্যান লিভ রাইট ওয়ে এবং বাহবা নিতে পারেন যে আমি বড় কঠিন অবস্থা দিয়েছি ভারতকে। কিছু উগ্রবাদী লোক আছে, তারা ওনাকে বাহবা দিবে। সো হি ডোন্ট হ্যাভ টু লুজ। লুজ হবে শুধু তারিক জিয়ার, আমি তারিক রহমানের এবং বিএনপির। সুতরাং আমার মনে হয় বিএনপিতে যথেষ্ট পরিপক্ক লোক আছেন, তারা এটা বিবেচনা করবে যে এই ধরনের একটা ইস্যু নিয়ে আপনার ঝগড়াঝাটি করা কি অত সমীচীন। আমার ধারণা যে বিএনপির কিছু কিছু নেতৃত্ব তারা পরিপক্ক, দে উড রিথিঙ্ক অ্যাবাউট ইট। আর ভারত যে অবস্থান নিয়েছে, এত সবের মধ্যে ভারত কিন্তু আপনার তার অবস্থানই রয়েছে এবং কোনো ধরনের উচ্ছ্বাস দেখাচ্ছে না। এই পুরনো কথাই বলছে যে আমরা এটা আইনের মাধ্যমে দেখব, এবং তাদের কিন্তু আপনার বলি খুব ক্যাজুয়ালি, খুব এমন ভাবে বলছে, এটা একটা অসুবিধাজনক সব, কারণ রাগটাগ নাই। তার মানে হচ্ছে যে তারা দে হ্যাভ টেকেন ইট সিরিয়াসলি। এবং আমার মনে হয় এতে আমরা বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে, ইন দ্য জনগণের ক্ষতি হবে। আপনার এই কদিন আগেই কিসের মরিচের দাম 400 টাকা হয়, ইন্ডিয়ার থেকে আনার পরে পরে 40 টাকায় চলে আসে। এগুলো তো সমস্যা আছে। আমার ডিজেলের সমস্যা, আমরা ডিজেল তাদের থেকে আনি, গ্যাস আনি, আমরা এই হসপিটাল চলে সেইখানে আমরা এই যে অক্সিজেন আনি তাদের থেকে। উই আর হাইলি ইন্টারডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এই অবস্থা আমি আই এম ওয়ারিড। আর আপনার একবার মনে আছে যে ইরাকের সাদ্দাম হোসেনকে আপনার বলা হয় যে আমেরিকান রাষ্ট্রদূত উপদেশ দিয়েছিল যে আপনি কুয়েতটা দখল করে ফেলেন, আমরা আপনাকে সাপোর্ট দেব। আর সাদ্দাম সাহেব সেই খুশি করে গিয়ে এক রাতে কুয়েত দখল করে ফেললেন। আর দখল করার পরে ওনার 12টা বাজলো, সাদ্দাম গাম। তো এইখানেও কি এই ধরনের কিছু হচ্ছে যে যান আপনি ঝগড়া লাগান, আমরা আপনাকে সাহায্য করব, পরে তারা হাততালি দিবে। আমার এর জন্য ভয় হয়, এটা আমার ভয় হয়। অনেক সময় এই দুতালিতে আপনাকে সাহায্যের জন্য পরামর্শ দেওয়া হয়, অনেক সময় আপনাকে অসুবিধায় ফেলার জন্য পরামর্শ দেওয়া হয়। আমার মনে হয় তারেক রহমান শুড থিঙ্ক টুয়াইস এই ধরনের বাল্য খেলার মতো স্ট্যান্ড পজিশন নিতে গেলে। মানে হি শুড রিথিঙ্ক অ্যাবাউট ইট, এটা আমার ধারণা। হ্যাঁ, আপনি বারবারই ওই জায়গাটায় নিচ্ছে যে দুতিয়ালি করতে গিয়ে কোনো কোনো রাষ্ট্রদূত বা কোনো কোনো রাষ্ট্র ভুলভাল বুদ্ধি দিচ্ছে কিনা, মানে সেটা কারা? মার্কিন যুক্তরাষ্ট্র, মানে আমার মনে পড়ছে না, এটা এনসিপির সময় সময় পরিবর্তন হয়, সময় সময় আবার আবার দেখেন সার্জিও বোর এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঢাকায় দেখা করবেন, তা জানার আগে তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও দীনেশ ত্রিবেদীকে দেখা দিচ্ছিলেন না, আর প্রধানমন্ত্রী তারেক রহমানও 2 মাস পেরিয়ে গিয়েছিল ভারতের রাষ্ট্রদূতকে দেখা দেন নাই। তাহলে আসলে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কার সাথে খেলছে, মানে প্রধান উদ্দেশ্য তারেক রহমান সরকারকে বিপদে ফেলা? সম্প্রতি আমার মনে হচ্ছে যে আমাদের এবং ভারতের এই যে সম্পর্কের মধ্যে অনেক নাটকীয় জিনিস আমি দেখছি। আমি বলছি এগুলো নাটক। আপনার আমেরিকার স্পেশাল এনভয় ঢাকায় আসলেন স্বাভাবিকভাবে বাংলাদেশ সরকারের সাথে আলোচনার জন্য। এসে তিনি ইন্ডিয়ার রাষ্ট্রদূতের সময় সময় কাটালেন।
আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ওনার জন্য কালচারাল প্রোগ্রাম করলো, ডিনারের আয়োজন করলো, সবগুলো বাদ দিল। এইটা একটা মানে আনথিঙ্কেবল, এবং এইটা একটা নাটকের মতো মনে হলো। হ্যাঁ, আর এখনো যেটা হচ্ছে ওই নাটক মনে হচ্ছে। তার ফলে এই নাটকীয় কি অবস্থা হয়, একজনের স্ক্রিপ্ট বসে বসে লিখতেছে, আর এর প্রেক্ষিতে বাকিরা এই প্লেয়ার্স আপনার খেলতেছেন। শেষ পর্যন্ত কি হয় যায় না, তবে আমার মনে হয় আমরা এখন আরো অনেক নাটক দেখার অপেক্ষা করব। আপনি হয়তো খুব খোলাসা করে নাটক বলতে চান না, কারণ আপনি মানে সরকারের শীর্ষ পর্যায়ে আন্তর্জাতিক কূটনীতিতেও আপনি মানে খুবই শীর্ষ পর্যায়েও কাজ করেছেন, কিন্তু মানে এই খেলাটাই কি এমন একটা জায়গায় মানে তারেক রহমান সরকারকে নিয়ে গেছে যে তারেক রহমান সত্যি ভাবছেন যে সবচেয়ে তার ঘনিষ্ঠ প্রতিবেশী, বড় প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা উনি রাখবেন না, কিন্তু সেটা কি সরকারকে নড়বড়ে করে দেয় কিনা? মানে মানে আমরা তো এতদিন ধরে শুনেছি ভারত যাকে চায় সেই ক্ষমতায় থাকে বাংলাদেশে, তাহলে সেই জায়গা থেকে বাংলাদেশ সত্যি সেই আধিপত্যবাদ থেকে এমন মুক্তি পেল? কারণ মানে এই ন্যারেটিভটা থেকে শেষ পর্যন্ত 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের পর যে সরকার এলো সে সরকার বাংলাদেশকে মুক্ত করতে পারলো, এটারই নমুনা? নাকি তারেক রহমান সরকারকে আসলে এই বিবাদটা নড়বড়ে করে দেবে? আপনার তো নড়বড়ে তো করে দিচ্ছেই, তবে বর্তমান সরকারের আপনার পররাষ্ট্রনীতি আমি ঠিক টের পাই না, ভেরি হাইলি অ্যাম্বিগুয়াস। কারণ দেখেন, যদি ব্রিক্স সম্মেলনে না যেতে চান আমেরিকাকে খুশি করার জন্য, দ্যাটস এ ওয়ান ওয়ে, কারণ ওনারা আমেরিকাকে খুশি করতেছিল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু একই সময়ে ওনার চায়নার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। হ্যাঁ, সেইটা আবার এই আমেরিকাকে মানে এটা মিলে না। হ্যাঁ, আর ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ হলে চাইনিজ খুশি হবে, তার থেকে জিনিসপত্র কিনতে পারবেন, হ্যাঁ, তো খুশি হবে। সেইখানে চায়। আর বর্তমানে যে তারেক জিয়া সরকার, মূলত তারা প্রো চাইনিজ, কিন্তু এখন হঠাৎ করে আমেরিকার তারা ভক্ত হয়েছেন, হয়তো স্বল্পকালীনের জন্য। আরেকটি জিনিস আমি বুঝি না, আরেক জিয়া যখন সরকারে আসলেন ভারত ওনাকে খুব প্যাম্পার করলো। হ্যাঁ, ওনার মায়ের মৃত্যুর পর, তারপর উনি আসার পর হাইয়েস্ট অনার দিয়েছে তারা। তারপরে তারেক যে এই অ্যাবাউট টানটা, এইটা একটা আপনার নাটকীয় অবস্থা। তো এইগুলো সবগুলো দেখে মনে হচ্ছে যে আমাদের পররাষ্ট্রনীতির করতে কোনো সেট ট্রান্সপারেন্ট পলিসি নাই। এক এক সময় এক একটা যেটা মনে হলো মন্দরে হলো সেইটা করছে। আমরা যখন ছিলাম আমাদের একটা পলিসি ছিল সবার সাথে বন্ধুত্ব এবং ব্যালেন্সড ফরেন পলিসি, প্রত্যেকের সাথে, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, সবার সাথে, মিডল ইস্ট কান্ট্রির সাথে। কিন্তু এখন ওইটা বুঝার বড় মুশকিল, ওনারা কি জিনিস চাচ্ছেন। আর দ্যার ইজ নো কনসিস্টেন্সি, দের ইজ নো কনসিস্টেন্সি। এটা হুজুগের মধ্যে চলছেন। এই হুজুগে সরকারের ক্ষতি হবে বেশি। যারা অপোজিশনে আছে, যারা ওনাদের নাচাচ্ছে, তাদের কিন্তু লাভ, তাদের কোনো ক্ষতি নেই। আর জনগণের অমঙ্গল, বাংলাদেশের জনগণ এই জন্য সাফার করবে বলে আমার ধারণা। মানে ওনারা তো চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছেন, রাশিয়ার রূপপুরে সেকেন্ড ফেজে রাশিয়াকে আনতে চাইছেন। তো রাশিয়া চীন তো বোধহয় ব্রিক্সে না গেলে সেটাকে খুবই মানে একটা মার্কিনপন্থী অবস্থান হিসেবে নেবেন, তো সেটাও তো একটা বেকায়দায় ফেলবে তারেক রহমান সরকারকে। কিন্তু আরেকটা জিনিস, মানে আমরা তো বরাবর, মানে আপনি আমাকে ঠিক করবেন আমি যদি ভুল বলি, মানে আমরা তো বরাবর পড়েছি জেনেছি যে বিশেষ করে মানে জিওপলিটিক্যালি খুবই স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট জায়গায় যেসব দেশ অবস্থান করে, ছোট দেশ, তারা সাধারণভাবে কোনো না কোনো ব্লকে নিজেদের একটা জায়গা করে নেয়। শেখ হাসিনা সরকার সেটা একরকম ভেঙেছিলেন, আপনারা ভারতের সঙ্গেও ব্যাপক বন্ধুত্ব রেখেছেন, চীনকে ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবসা দিয়েছেন, রাশিয়া আপনাদের ঘনিষ্ঠ ছিল, কিন্তু তারেক রহমান সরকারকে কোন জোটের মানে ইনফ্লুয়েন্সে মনে হচ্ছে? পাকিস্তান, তুরস্ক, ইরান, মানে কারা তাকে মানে ধরে রেখেছে, আষ্টে পৃষ্ঠে রেখেছে মনে হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র তো খুব সন্তুষ্ট মনে হচ্ছে না, আপনিও সন্দেহ করছেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বিপদে ফেলতে চাইছে, অনেকেই সেই সন্দেহ করছেন, এমনকি সার্জিও গোরের এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করা কিংবা খলিল সাহেবের ডিনারে না যাওয়াকেও মার্কিন যুক্তরাষ্ট্রের অসন্তোষ হিসেবে অনেকে দেখছেন। ওনারা আসলে কাদের সাথে আছেন?
মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাজ হাসিল হয়ে গেলেই তারা ওকে ফেলে দেয়। হ্যাঁ, তারা যা যা পাওয়ার সেগুলো মোটামুটি পেয়ে গেছে। সুতরাং তারা ওখানে এই কিসের নাম, তারা সোলজার নিয়েছে, ট্রেনিং হচ্ছে, যা যা কমান্ড এন্ড কাউন্সিল সেন্টার তৈরি করে ফেলবে, সেগুলো হয়ে গেলে তার আর কোনো দরকার নাই। হ্যাঁ, তবে আপনি যেটা বললেন যে চায়নার সাথে ওনারা সুসম্পর্ক করতে চাচ্ছেন, কিন্তু চায়না সেই ধরনের এখনো সেই ধরনের আপনার ওয়েলকাম করে নাই। শেখ হাসিনার সময়ে চায়না, আপনার মনে আছে প্রেসিডেন্ট শি জিনপিং আসলেন বাংলাদেশে, প্রায় $37 বিলিয়ন একটা এগ্রিমেন্ট করলাম, এর মধ্যে 23 বিলিয়ন সরকারের এবং 13 বিলিয়ন হচ্ছে গিয়ে বেসরকারি খাতে। কিন্তু শেখ হাসিনা এত বড় অঙ্কের এই টাকার এগ্রিমেন্ট করেও চায়না থেকে টাকা নেন নাই। খুব সতর্কতার সাথে উনি সর্বমোট 5 বিলিয়ন টাকা নিয়েছেন, যেটা 1% অফ আওয়ার জিডিপি। যদিও পশ্চিমা দেশ এবং কিছু সুশীল সমাজ তখন বড় বড় গলায় বলছেন যে বাংলাদেশ বোধহয় চাইনিজ ডেট্রিপে পড়ে যাচ্ছে শ্রীলঙ্কার মতো। আমরা এটা খুব সজ্ঞান ছিলাম। আমাদের তখন মাত্র ফরেন ডেট ছিল মাত্র 16%, আর আইএমএফ এর মতে 57%-এর বেশি যদি আপনার কোনো দেশের প্রতি আপনার ঋণ থাকে তাহলে ডেট ট্র্যাপড হয়। এটা জেনে শুনে আমাদের পণ্ডিতরা এটা একটা প্রোপাগান্ডা শুরু করেন। শেখ হাসিনার সরকার অনেক টাকা চাইনিজ থেকে আনতে পারতো, আনে নাই, খুব সতর্কতাতে। ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ ডাইভার্সিফাইড ইনফ্লো অফ ইনভেস্টমেন্ট। আর চায়না অনেকগুলো কাজ আমরা দিয়েছি, চায়নার টাকা না, আমরা তাকে কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ দিয়েছি, যেহেতু তারা সস্তায় এই প্রজেক্টগুলো করতে পারে, ভালো এবং সস্তা, সেই জন্য। আর ধারণা করা হয়েছে ওটা বোধহয় চায়না, চায়না নো, চায়নার আমার পদ্মা শুধু আমার নিজের পয়সা, তারা আমার কন্ট্রাক্টর, আমরা নিয়োগ দিয়েছি তাদের এই কাজের জন্য। যাই হোক, তো কিন্তু বর্তমান সরকারের এই ধরনের কোন সেট প্রপোজাল আমি দেখছি না, একবার এদিকে একবার ওইদিকে। আর ইভেন এই যে টার্কির সাথে পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক। আমরা টার্কির থেকে আমরা ড্রোন কিনেছি, আমরা মিসাইল কিনেছি, প্রায় $1 বিলিয়ন জিনিস কিনেছি, বাট আমরা উদ্দেশ্য হলো ডাইভার্সিফাই ওভার আপনার সোর্সেস অফ ওয়েপন। কারণ আগে খালেদা জিয়ার সরকারে, বিএনপি সরকারে মূলত চায়না থেকেই এই সামরিক অস্ত্র কিনতেন, আমরা সেইটাকে কমিয়ে দিই। কোথায় 78% না কত পার্সেন্ট ওনারা কিনতেন, আমরা ডাইভার্সিফাই করেছি। আমরা সেইখানে কিছু ইউরোপিয়ান থেকে কিনেছি, আমরা আপনার ব্রিটেন থেকে শিপ, ওয়ারশিপ কেনার, আমরা আমেরিকার থেকে 25টা গানবোট কিনেছি আপনার। তা আমরা ওই ডাইভার্সিফাইড, তার ফলে 60%-এ নিয়ে আসা হচ্ছিল, এখন নাকি আবার বেড়ে যাচ্ছে। আর পাকিস্তান থেকে আমরা নেই। ইন্ডিয়া আমাদের প্রায় $800 মিলিয়ন অনুদান দিয়ে রেখেছিল যে তোমরা এগুলো খরচ করো, আমরা খরচ করি, আমরা খুব কেয়ারফুলি অল্প টাকা সেটা খরচ করেছি। সো ইফ ইউ লুক এট ইট, উই হ্যাভ এ ভেরি কনসিস্টেন্ট সিস্টেমেটিক। কারো ঘরে আমরা এক হতে চাই নাই, আমরা সবাইকে নিয়েই থাকতে চাই, কারণ আমরা হাইলি ইন্টারডিপেন্ডেন্ট। আমার সবার সাথে সুসম্পর্ক না থাকলে আমার গার্মেন্ট বিক্রি হবে না। আমার এই যে প্রতি বছর 21 লক্ষ ছেলে মেয়ে মার্কেটে আসে চাকরির জন্য, তাদের চাকরি বিদেশে, প্রায় 10 লক্ষ বিদেশে আমি চাকরি দেই, তাদের চাকরি হবে না। দেখেন, আমরা মিডল ইস্টে ইরানের সাথে, টার্কির সাথে এক পক্ষে যাইনি, কারণ আমার প্রায় 40-42 লক্ষ আমার ছেলে মেয়ে মিডল ইস্টে কাজ করে, এরা মোটামুটি সৌদি ব্লকের মধ্যে। এরা যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়, যেমন ইউএই এখন আমাকে ভিসা দেয় না, বন্ধ করে দিয়ে, এরা অসন্তুষ্ট আর যদি শুরু করে আপনার ফেরত দিতে, আমি এই 42 লক্ষ ছেলে মেয়েকে কোথায় জব দেব দেশে? এইসব একাধিক জিনিস চিন্তা, আমাদের মূল লক্ষ্য ছিল দেশের মঙ্গল, জনগণের মঙ্গল। আর এখন যারা আসছেন মনে হয় যারা একটা কম্পিটিশনের মধ্যে আছেন, একটা বাহবা, এই দেশে কিছু উগ্রপন্থী লোক আছে, ওদের খুশি করার জন্য বাহবা নেওয়ার চেষ্টা। এই যে প্রচেষ্টাগুলো হচ্ছে, অ্যাটাকগুলো হলো, এই যে সারা ইন্ডিয়ার সাথে সম্পর্ক একটা ইস্যুর উপর ওনারা দাঁড় করে দিচ্ছেন। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক ছিল, আমেরিকার সাথেও আমাদের বহুপাক্ষিক সম্পর্ক, আমরা মাল্টিপল এই নেগোসিয়েশন অ্যারেঞ্জমেন্টে বিশ্বাস করি। এনারা একটার মধ্যে যাওয়ার ফলে আমার মনে হয় এইটা দেশের জন্য মঙ্গলকর নয়, আর এইটাও অ্যাচিভ হবে বলে আমার সন্দেহ।
শেষ পর্যন্ত হয়তো রাজনৈতিক একটা প্রশ্ন তো করতেই হয়, মানে আওয়ামী লীগের জন্য পরিস্থিতিটা মঙ্গলজনক হয়ে উঠছে। আপনি বলছেন যে তারেক রহমান সরকার বেকায়দায় পড়ছে, বেকায়দায় পড়বে, নড়বড়ে হচ্ছে, এবং তাতে বিরোধী দলের লাভ হবে। জাতীয় নাগরিক পার্টি, জামায়াত, এনসিপি এদের কথা তো বললেন। আওয়ামী লীগের লাভ হবে না? আওয়ামী লীগ ওই নড়বড়ে অবস্থায় দেশে ফিরতে পারবে। আর না, আপনারা কি এই ইঙ্গিত পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহ পশ্চিমা, চীন, রাশিয়া? চীনও তো নাকি বিনিয়োগ করে মানে নিরাপদ বোধ করছে না বাংলাদেশে বিনিয়োগ করতে, কারণ ন্যাচারালি দেশের অবস্থা স্থিতিশীল নয়। দেখেন, সবাইকে আপনাদের ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের ফেরার সময় হয়েছে। দেশে যদি স্থিতিশীলতা না থাকে তাহলে কেউ বিনিয়োগ করবে না। আফগানিস্তানে কেউ বিনিয়োগ করে না, কারণ স্থিতিশীলতা নাই। বাংলাদেশে যে মৌলবাদী আগ্রাসন হচ্ছে, ভয় সবার। আগে সবাই বাংলাদেশে কেন ইনভেস্ট করেছে? স্থিতিশীল সরকার ছিল, আর একটা তারা জানে যখন রিটার্নটাও পাবে। আর এখন অস্থিতিশীল সরকার, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা। দেখেন, এই তারিক সরকার, আগে ইউনূস সরকার অনেক আপনার বাটপারি করেছেন, বলেছেন যে বহু লোক আসতেছে, হেই ইনভেস্ট করছে, এক পয়সার ইনভেস্টমেন্ট হয়নি। বিদেশি তো দূরের কথা, বাঙালিরাই যারা ইনভেস্টার তারাও ইনভেস্ট করছে, বরং তারা তাদের সম্পত্তি বিদেশে পাচার করছে। এই যে আপনার সুইস ব্যাংকে 41% প্রবৃত্তি হলো থেকে, আমাদের যেটা ইনভেস্টার তারা টাকাটা আস্তে আস্তে করে সরায় নিয়ে আসছে। আমি জানি কয়েকটা বড় বড় কোম্পানি, তারা তাদের ব্যবসা বিদেশে নিয়ে চলে আসতেছে। হ্যাঁ, সুতরাং ইনভেস্টমেন্ট তো, দেশের অবস্থা খারাপ হচ্ছে। দেশের অবস্থা খুব খারাপ হলে সরকার চালাতে অলরেডি অকার্যকর সরকার হয়ে গেছে। আইন শৃঙ্খলা নাই, জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার এই ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে, গ্যাস নাই, আপনার ইলেকট্রিসিটি নাই, এবং বলা হচ্ছে যে শেখ হাসিনা গুলো রেখে দিয়ে যায় নাই কেন, সেই জন্য তার অপরাধ। হ্যাঁ, শেখ হাসিনা এই 100% লোকের বাড়িতে গ্যাস কি দিতে পারেছে, ইলেকট্রিসিটি কিভাবে ম্যানেজ করে। আমি এই জন্য তারেক জিয়া সরকারকে বলি, আপনার সবচেয়ে উপকার হবে আপনি শেখ হাসিনার সাথে আলাপ করেন, তার সুপারিশ নেন। শি হ্যাজ একিউমেন্ট, সে আপনাকে বলতে পারবে কিভাবে কি করলে আপনি এই সমস্যার থেকে উত্তরণ হবে। বিশেষ করে তারেক রহমানের জন্য আমাদের আওয়ামী লীগ যেভাবে আছে হবে, আওয়ামী লীগ মানুষের হৃদয়ের স্পন্দন। আওয়ামী লীগ টিকে থাকবে, কারণ আওয়ামী লীগ যতদিন মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থাকবে, মানুষের জীবনে প্রত্যাশা থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ ইজ ভেহিকল অফ অ্যাচিভিং পিপলস আপনার ডিমান্ডস এন্ড ডিজায়ার্স, ওটা টিকে থাকবে, ওটা মরবে না কখনো। কিন্তু যে জিনিসটা সরকারের দরকার আমার মনে হয় সেটা হচ্ছে স্থিতিশীলতা, এবং স্থিতিশীলতা আনতে গেলে, স্থিতিশীল আসলে ইনভেস্টমেন্টও আসবে, চাকরি বাড়বে, অনেক কিছু হবে। স্থিতিশীল আনতে গেলে সরকারকে 1 নম্বর কাজ হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার বিভাগের স্বাধীনতা ও আপনার স্বচ্ছতা নির্ধারণ। এইগুলো যদি তারেক জিয়া সরকার করেন, বাকিগুলো আস্তে আস্তে লাইন ধরবে। আর এই ধরনের এক পেশি বাহবা নেওয়ার ফলে আপনার ওনার ক্ষতি হবে। এই জন্য আমি তারেক জিয়া সরকারকে বলি যে আপনার বেস্ট ব্যাট হবে যে এলাও নর্মাল পলিটিক্স ইন বাংলাদেশ, নর্মাল ইকোনমিক্স ইন বাংলাদেশ। আর এইসব ওয়ান ইস্যু নিয়ে হইচই করার থেকে, দেখেন ভারত এত সব বলার পরে চুপ করে আছে, হ্যাঁ, খুব একটা বলছে না। তার মানে ভারত ওনাদের কথা পাত্তা দিচ্ছে না, ওনাদের কথা পাত্তা। যদি এটা তোমরা টের পাও তাহলে ওদের সাথে সম্পর্ক করো, কারণ ওদের ফেলে দিয়ে তোমাদের খুব লাভ হবে না। তো আমি মনে হয় এই যে সিদ্ধান্ত বাংলাদেশ সরকার যে তারেক জিয়াকে শেখ হাসিনাকে ফেরত না দিলে এই ইস্যুর উপর, তাতে দেশের ক্ষতি হবে বলে এবং সরকারের ক্ষতি হবে বলে আমার ধারণা। এটা গুটি কতেক যারা উগ্রপন্থী তারা বা পাকিস্তানি পন্থী তারা খুশি হবে, কিন্তু পাকিস্তান তো আমাদের সেই ধরনের সাহায্য করতে পারবে, চাইলেও পারবে না, কারণ নিজের দেশটা তো দেউলিয়া। তারা যদি আমেরিকা বলতে হচ্ছে ডিফারেন্ট ইস্যু, করবে কিনা দেশে নাদের ইস্যু, কিন্তু পাকিস্তান চাইলেও তো পারবে না। সুতরাং আপনার এই রং কিসে পা দেওয়াটা ঠিক না, বরং চিন্তা করেন। আমি এই জন্য সরকারকে বলবো, থিঙ্ক টুয়াইস বিফোর ইঙ্ক।
নতুবা দেশটাকে রসাতলে নিয়ে যাবেন। এমনি অকার্যকর হয়ে যাচ্ছে, আরো অকার্যকর, মানুষ হাঁকা শুরু হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে আব্দুল মোমেন, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন।